লাগছে যে তোমরাই বলছি আর আপনিটা বলতে পারছি না, তোমরা সবাই নেই ওই আর কি। আমরা সবাই যেহেতু মোটামুটি একটু সিনেমার সঙ্গে জড়িত, সিনেমার মতো লাগছে বলো অনেকটা সিনেমার মতো। যে একটা জার্নি আমাদের স্টার্ট হয়েছিল, আমি আজকেই ডেটটা দেখছিলাম, 15ই মার্চ 2023, মানে প্রায় 3 বছর হয়ে গেল। তার আগে অব্দি একটু যদি বলে দিই যে অরুণাবদার প্রেমাশিসদার একটা ছোট্ট গল্পটা, যে আমাদের আড্ডাতে খুব কথা হয় এটা নিয়ে, যে আনরেস্ট থাকতে হবে সারাক্ষণ, মাথার মধ্যে কিছু একটা চলবে না, মানে আমরা একটু স্থিতিশীল হয়ে গেলে এই মধ্যে বয়সটা বেড়ে যাবে। সেটা থেকে এই দুজনের সঙ্গে আমরা খুব কনভারসেশন হতো, সব দুজনেই বলতো যে না কিছু একটা করতে হবে, সিনেমা করতে হবে, লিখতে হবে, পড়তে হবে। এই দুই তরুণ মিলে একদিন ডিসিশন নিল যে পডকাস্ট করি আমরা, বাংলার প্রথম পডকাস্ট। সেখান থেকে মানে আমি তো থার্ড পার্সন হিসেবে কন্টিনিউ দেখে গেছি যে তার সেট আপ, তার প্রশ্নগুলো কী কী হওয়া উচিত, গল্পগুলো কী কী হওয়া উচিত। সেখান থেকে পডকাস্ট শুরু হওয়ার পর সোল কানেকশন বৈঠক, প্রথম বৈঠকের এপিসোড এসেছিল 7ই মে 2024 সেপিয়েন্স। অ্যান্ড দেন ওখান থেকে বৈঠক, অ্যান্ড দেন তারপরে আপনারা সবাই আবার আপনি বলে ফেলুন তোমরা সবাই। অ্যান্ড এত ভালো লাগছে আজকে, আমরা বাইরে বেরিয়ে জাস্ট এই কথাটাই বলছিলাম যে মানে যেটা আমরা দেখতাম ইউটিউব কমেন্টে বা যেটা আমরা জানতাম আমাদের মেম্বার এক্সটেন্ডেড ফ্যামিলি, তারা আজকে সামনে রয়েছে। তো সবাইকে প্রথমেই আগে একটা জোরে থ্যাঙ্কস এবং একটা জোরে হাততালি প্লিজ সবার জন্য। এবার আজকে কিছু কিছু এই সেট আপ আমরা ঘটনা ঘটবে বলতে মানে কিছু কিছু গেম, কথোপকথন ইত্যাদি চলবে। তো সেগুলো এক এক করে বলবো, বাট লাস্ট যে আমাদের এটা সেগমেন্টটা খুবই ভালো, আপনাদের ভালো লাগবে। সেটা হচ্ছে আমরা আপনাদের সবাইকে কিন্তু পড়া ধরবো, ইতিহাস থেকে পড়াটা ধরবো। মোগল সাম্রাজ্যের পতনের নামই জিজ্ঞাসা করতে পারি। তো সেই পতনের যাওয়ার আগে আমরা প্লিজ ডেকে নিই আমাদের দুজন শুভলক্ষণ কথা প্লিজটা। তো এই পদক্ষেপের পেছনে দেখতে পাচ্ছি কারণ আমাদের এই ফ্যামিলিটা অনেকটা এবং এই ফ্যামিলিটাতে হয়েছে যে এই ব্যাপারটা আমরা কমাতে পারছি। আমার মনে হয় এটা একটা সত্যি ঘটনা হচ্ছে, আমরা বেশি ভাবতে পারছি না। কারণ বই থেকে হয়তো একটা ইনিশিয়েটিভ কি এতটা সাপোর্ট করবেন। আজকের দিনে সবাই মিলে বই পড়া নাকি বন্ধ হয়ে গেছে, বই পড়াতে নাকি ওদের ইন্টারেস্ট নেই, বাট বইটা কিন্তু সেটাকে বুক ঠুকে দিচ্ছে। সেটার জন্য আপনারা যে এসছেন, অনেকেই অনেক লোকই এসছেন নিশ্চয়ই, প্রত্যেকটা অসংখ্য ধন্যবাদ। আমি বলি আমার বেতন তো সোল কানেকশন বইতে আপনাদের সামনে লেটস হ্যাভ এ কোয়েশ্চেন। কিভাবে এতগুলো বই পড়া হয় এই প্রশ্নটা করা যাবে না। সবাই কি করে ছোটবেলা স্টার্ট করি না, আমি প্রেমানিসি আমার মনে হয় সবার আপনাদের এই প্রশ্নটা নিশ্চয়ই থাকবে। এবার এই বইটা শুরু করলি এটাই একমাত্র করতে পারবো বলে। আচ্ছা, এত সহজ বড় থেকে এই উত্তর দিলে তো হবে এমসিকিউ নয় না। তো আজকে খাতা নেই বলে না, আসলে অনেকদিন ধরেই চলছিল আমাদের মধ্যে, প্রায় 2020-21 সময় থেকে চলছিল। আচ্ছা, ওরা বলছে তুই কিছু করিস না কেন? আমিও বলছি যে হ্যাঁ আছে, আমি কিছুই করতে পারি, সেটা হচ্ছে বই পড়তে পারি, আর বই পড়ে আমি বই কথা বলতে পারি। তারপর বিভিন্ন জনের নানা মুনি নানা মত, অরুণাব ছাড়া আরো অনেক তো লোক থাকে যে এটা কেউ দেখবে না, এটা কেউ দেখবে না, এটা কেউ শুনবে না। আজকালকার দিনে কেউ বলেছে আমি খুব বোরিং কথাবার্তা বলি। হ্যাঁ, তো সেই সমস্ত কিছু শত্রুর মুখে ছাই দিয়ে 2024 মোটামুটি দেখি না করে কি করা যাবে, কি হবে, ম্যাক্সিমাম লোকে দেখবে না। অরুণাবই সাহসটা দিল একটা, কি হবে তোমার কর, কি হবে দেখবে না, আর তো এর থেকে খারাপ কিছু হবে না, তো ফিনের ওদিক থেকে মারবে না। আচ্ছা ঠিক আছে করি, এই করে শুরু হয়ে গেল। তারপর দেখা গেল যে না, আপনারা সবাই এক এক করে সবাই ঘুরতে থাকলে, তারপর মনে হলো যে বেশ ভালো, তো সেটা হলো। তারপরে আর আমার একটা সুবিধে হলো, সেটা হচ্ছে আমার বই পড়ার একটা মানে অভ্যেস নয়, কিন্তু রেগুলারাইজ হলো আমার বই পড়া। কারণ এখন ওই সপ্তাহে আপনাদের জন্য একটা করে বই তো পড়ে ফেলতাম মিনিমাম। তো
তাতে আমার একটা লাভ হয়েছে, শুধুমাত্র আপনাদের লাভ নয়, আমার একটা বড় লাভ হয়েছে যে 50টা বই গত বছর 50-52টা মতো বই পড়া হয়ে গেছে, আরও পড়ছি আর কি। আমার এটাই কারণ, আর কোনো তো কারণ নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বলি প্রেমাশিসের প্রথম আমি যখন প্রোগ্রেশন পডকাস্ট শুরু করি, আমিও এই এক্সপেকটেশনে শুরু করেছিলাম যে কেউ দেখবে না। আর আমরা যখন বইটেক শুরু করি, আমরা এই এক্সপেকটেশনে শুরু করেছিলাম যে কেউ দেখবে না, কেউ শুনবে না, কিছু যায় আসে না। আমাদের ইচ্ছা হচ্ছে, আমাদের মজা লাগছে, আর তারপর আমরা দেখেছি যে কিভাবে কত মানুষ এবং এমন কিছু মেসেজেস, এমন কিছু কমেন্টস আমরা পেয়েছি যেগুলো আমাদের মনে হচ্ছে যে আমাদের জন্য একটু ওভারওয়েলমিং, মানে একটু এতটাও হতে পারে এটা আমরা এক্সপেক্ট করিনি। কিছু মানুষ বলেছেন তারা বই থেকে জীবনের শিক্ষা পেয়েছে, কিছু মানুষ বলেছেন, যেমন ওর সঙ্গে আমার দেখা হয়েছে অনির্বাণ বলেছেন যে সাইকোলজির বিষয়গুলো ওকে পার্সোনালি খুব হেল্প করেছে। প্রচুর মানুষের ইতিহাস সম্পর্কে নতুন করে একটা ইন্টারেস্ট গ্রো করেছে, সেটা প্রচুর মানুষ বলেছে। এবার আমার মনে হয় আমরা এক্সপেক্টও করেছি। আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আপনাদের জন্য বৈঠকটা কি। আর ফেভারিট এপিসোড মহাভারতটা ভালো লাগার কারণ ছোটবেলায় মায়ের কাছে অনেক গল্প শুনেছি, সেই গল্পগুলো কপিলে আসছে। সব থেকে তোমার নিজের সাইকোলজিটা তো বাদ দিল, সাইকোলজিটা তো আলাদা একটা জিনিস তাকে ভিতরে লেগেছে। এটা আপনাদের একটা ব্লাডের একটা এপিসোড, সেটা আমি শুনেছিলাম জয়পুরের তারিফ যেটা ছিল, তারপরে জিনের একটা এপিসোড, ওই এপিসোড আর হিউম্যান টাইম খুব সেকেন্ড এপিসোড, থার্ড এপিসোড আছে হিউম্যান টাইমটাও ওরও যেন আসে, কারণ রীতিমতো ঝগড়া শুরু হয়ে গেছে। আমি রেকমেন্ড করলাম, আমার আগে তুই ইনভিটেশন ফেলি, এরকম ব্যাপার। যাই হোক, আজকে খুব অসুস্থতার জন্য আসতে পারিনি। ওই আমাকে সমানে বই থেকে দারুণ একটা ইয়ে হচ্ছে, আর আশেপাশে আরগুলো থেকে ওইটা বেশি দেখা। তারপর সেই যে শুরু হয়েছে, তারপর থেকে তো মানে মঙ্গলবার আসলেই মানে বারবার সার্চ হয়, তখন ব্যাপারগুলো অত বুঝতে পারতাম না। তো ওটা দেখার পর ভাবলাম যে আচ্ছা, মানে এত ইজি করেও ব্যাংকিং সিস্টেমটা বোঝানো, যেমন এত গল্পের মতন করে, মানে সেটাই মানে আমার ঝোঁকটা তখন ঠিক স্টার্ট। আমি এরকম হয়তো প্রায় 15-20টা মেসেজ আছে যে ওইটা আপনাদের দেখার পর মানে সাইকোলজি খুব হেল্প করেছে। সাইকোলজি আমি বলেও সাইকোলজি, তারপরে আমি এটা শুরু করি মহাভারত সিরিজটা, ওটা দেখে আমি কিনে তারপরে পড়া শুরু করি। হিস্ট্রি অফ বেঙ্গলও পড়া শুরু করেছি। ওটা ছিল ডোপামিন জাস্ট বন্ধ সব বলতে ওটা বেশ পপুলার। প্রথমে শুনেছিলাম বিকাশ ইউপিকিসির একটা ভিডিওতে, ওখান থেকে পড়তে হবে, তার মধ্যে তোমরা পডকাস্ট করে দিয়েছো, ভালোই হয়েছে। আর ফেভারিট ওই যে ট্যুরটা তার সামনে যে একটা করছি আমরা ইনভেস্ট হচ্ছি, ওই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, সত্যি গাড়ি মাস্ত অবস্থা। আর বিশেষ করে গঠনমবিদ্যার আইডিয়াটা কমে যেভাবে ওভারঅল ফেমিনিক আইডেন্টিটিতে জড়িয়ে আছে, যেভাবে পুরোটা এক্সপ্লেন করা হবে, ফ্যাসিনেটিং, আমাদের খুব ফ্যাসিনেটিং লেগে। আমি যেটা আপনার ভালো লেগেছে, আমি আপনাদের কমেন্ট রিঅ্যাকশন থেকে শুরু করে ডিসকিউশন আমি আপনাদের অবজার্ভ করার চেষ্টা করেছি, সেটা আমার অন্যরকম ভালো লেগেছে। যদি আপনারা একটু কাউন্টার করেন, সেই সময় আপনাদের অ্যাকচুয়াল সেটা কিভাবে রেসপন্স করছেন, বা আপনারা ডেটা জিনিসটা জানেন না, এই জিনিসটা কি করে অ্যাকচুয়ালি রেকগনাইজ করছেন, এই জিনিসগুলো কত একাডেমিয়ার খুব বেসিক প্রিন্সিপালগুলো একটা। এই কারণে অন্য প্রচুর পডকাস্ট থাকতে পারে, ইংরেজি, বাংলা, হিন্দি, সমস্ত প্রচুর পডকাস্ট, সবাই পডকাস্ট করেছেন। আপনাদের পডকাস্ট এই দর্শনটা ভালো লেগেছে, ওই পডকাস্টগুলি টাকা বাঁচাও রিসার্চটা করা যায়। এরকম ধরনের লোকজনকে দেখে আমি আর কি করছি, আমি তো চেষ্টা করছি ওদের কাছাকাছি পৌঁছানো। আমাদের সবারই, আমরা কেউ কিছু জানি না, যেটুকু জেনে ফেলতে পারি সেটা আমাদের সৌভাগ্য। ওই যে একটা ইয়েতে বলছিলাম না, লাটটাতে ওটা বলছি, আমরা হচ্ছে সব চন্দ্রনগরের লাইফে ছোট 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 একটা ভাব, এটা একটা তৈরি করছে একটা প্যাটার্ন। আমরা কি প্যাটার্নের একটা ছোট্ট ভাব,
তো আমি যদি ঠিক মতো জ্বলে ঠিক সময় নিভে যেতে পারি ওই আমার কাজ। যত বেশি আমরা জানা শুরু করি না একটা পয়েন্টে, তত বেশি মনে হয় আমরা কিচ্ছু জানি না। এই কিচ্ছু জানি না অব্দি পৌঁছে গেলে অহংকার করে কিন্তু থাকতে পারে না। ওটার পেছনে আমি ভেবে দেখেছি কিভাবে, কারণ দু তিনটে জিনিস হয়। একটা হচ্ছে পড়া শেষ হয়ে গেল, তারপরে আমি লাইব্রেরির সামনে দাঁড়িয়ে থাকলাম, দেখলাম যে আচ্ছা কোন বইটা এখনো পড়া হয়নি, সেটা নিয়ে কি করা যায় বা কোনো একটা বিষয় নিয়ে, কিন্তু তার সাথে এবং ওর সাথে কথা হয় তখনও ঠিক হয়। আরেকটা জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে আমরাও তো সোশ্যাল মিডিয়া কনজিউম করি, নিউজ কনজিউম করি, তখন কিছু কিছু জিনিস মাথায় আসে যখন বিশেষত যেমন দশমহাবিদ্যাটা এসেছিল, যাকে এত সমস্ত জ্যোতিষ আর এই সমস্ত তান্ত্রিক নিয়ে এত ভুলভাল কথাবার্তা হচ্ছে, একটা কিছু করা উচিত আমাদের। সাইকোলজিক্যাল প্রবলেমটা ওরকমই আমাদের মাথায় এসেছিল, যারে মানে কিছু আমরা এক্সপিরিয়েন্স করি যে মনে হয় যে না এখানে না একটুখানি যদি নিজেদের সাইকোলজিটা বোঝে লোকে তাহলে পরে এই প্রবলেমগুলো নিজেদের বুঝতে সুবিধা আছে, তাই ওটা করা হয় ওরকম আর কি। যখন যেটা একটু রেলেভেন্স তো রাখতেই হয়, রেলেভেন্স না থাকলে পরে ওটা করার কোনো মানে হয় না। মুঘল এপিসোডটা ইনফ্যাক্ট শুরু করার একটা বড় কারণ এটাও ছিল, there is a politics that is going on in India around মুঘল এবং সালতানাত পিরিয়ড। আমাদের মনে হলো যে না এটা না ঠিক হিস্ট্রিটা একবার পড়ে রেখে দেওয়া ভালো, কারণ একটা আর্কাইভাল ভ্যালু তো থাকে যে পরেও কেউ যখন রেফার করবে তখন সে একটু জানতে পারবে যে কী ছিল অ্যাকচুয়ালি, কারণ এত ভুলভাল কথা হচ্ছে যেগুলো কোনো মানে নেই। রিসেন্ট প্রচন্ড একটা মুভি এসছে বেঙ্গল বাইস, এবার পার্টিকুলারলি ওই আমি যতটুকু তোমাদের ওখান থেকে শুনেছি এবং যেটা আমি এখন সিনেমাটা দেখি না দেখেই বলছি, যতটুকু রিভিউ পড়েছি বা যা কিছু দেখে বলছি যে এটা কি হ্যাপেন্ড এক্সাক্ট কিস্তিটা কি সেটাও বলা উচিত এবং দেখানো হয় কি মানে পার্টিশনের সময় আমরা যেভাবে বললাম জেনে অনেক কিছু প্রবলেম হয়েছে। সেটা এপিসোডটা করার সময় আমার অনেকদিন সময় লেগেছিল, বলেছিলাম এপিসোডে, কারণ ওইটা বেশি মোটা না, পার্টিশন বলেছে আনসার করি মোটা না, কিন্তু আমি দার্জিলিং গেছিলাম তখন আমি পড়ে দিতে পারছি। তোমার কি মানে সবকিছু লজিক্যাল হয়? না হয় না? না। মহাভারত কিছু মানুষের গল্প, যারা জীবনে সবকিছু লজিক্যাল হবে তারপর না, আমি লজিক্যাল বলতে আমি রিয়েলিস্টিক বোঝাতে চেয়েছি। হ্যাঁ রিয়েলিস্টিক তো হয়, হ্যাঁ হ্যাঁ, মানে একমাত্র এই বস্ত্রহরণটা না, বস্ত্রদান, এই সেকশনটা মানে এটা কি করে হতে পারে? এইটা একটা না, আমার মনে হয় যে যে কোনো মানে বই সাহিত্যের নিরিখেই দেখা ভালো। একেবারে। মানে তার শরৎচন্দ্র লিখেছে কিন্তু সেটা বাস্তব না, শরৎচন্দ্রের লেখা বা বেদব্যাসের সাহিত্য মহাভারত। একেবারে। তো আমার মহাভারত বলে নয়, কিন্তু এটাও একটা নাও হতে পারে। আপনি যে ধর্মের কথা বলছেন আর আমরা যে ধর্মের কথা বলছি সেটা আলাদা। কেন হয় প্রেজেন্ট সিনারিওতে আমরা যখন রয়েছি, আমরা প্রত্যেকে একটা ফ্যামিলি পলিটিক্স ফেস দিয়ে দেবে মহাভারতে এক্স্যাক্ট সেই জিনিসটাই কিন্তু আমাদের ইন্টারকানেক্টেড করে রয়েছে। সুতরাং প্রতিটি লাইনকেই বা প্রতিটি শ্লোককেই আমরা ডিফারেন্ট সময় ডিফারেন্ট ভাবে আমাদের দর্শনের উপর দিয়ে ইন্টারপ্রিট করতে করতে যাব। এইবার ওরাল ট্র্যাডিশনের মজাটা এবং কমপ্লেক্সিটিটা এবং প্রবলেমটাও এইটা যে ওনাদের কাজ ছিল শুধু সূত্রগুলোকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ট্রান্সফার করিয়ে দেওয়া। আজকে যে নৃসিংহ প্রসাদ একভাবে ব্যাখ্যা করছেন, অমুকজন একরকমভাবে ব্যাখ্যা করছেন, যে বিভিন্ন রকম ব্যাখ্যা তৈরি হচ্ছে তখন বিভিন্ন সময়ে ওরাল ট্র্যাডিশনের এই সূত্র, সুতরাং আপনিও ঠিক হতে পারেন, উনিও ঠিক হতে পারেন, কেউই হয়তো ভুল নয়। এবার দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের পলিটিক্যাল, আইডিওলজিক্যাল এবং সোশ্যাল যে দর্শন আমাদের নিজের জীবনে তার সঙ্গে মিলে যাচ্ছে কি। এই কৃষ্ণের যে ব্যাপারটা রয়েছে, মানে ভগবত গীতায় মহাভারতে যে কৃষ্ণ যিনি আছেন, মানে যিনি অর্জুনকে গীতাটা বলছেন, উনি এবং আরেকজন যিনি এই রাধার সঙ্গে, যে ওই দুটো কৃষ্ণ কি সেম না? কারণ আমি একটা জায়গায় পড়েছিলাম এই রাধার সঙ্গে যে কৃষ্ণ, উনি নাকি ওনার অরিজিনটা নাকি বেঙ্গলের দিকটায়, আর এই বাকি ওনার অরিজিন হচ্ছে গুজরাটের দিকে। যার আমি শিওর নই, মানে সে ব্যাপারে যদি কিছু কমেন্ট। যতটুকু আমার জানা আছে, একটু অন্য কিছু জানলে বলবেন। রাধা কৃষ্ণের গল্প মহাভারতে নেই, না মহাভারতে নেই। মোটা মোটা বইগুলো পড়ে আবার মঙ্গলবার 9টার মধ্যে এপিসোড আপলোড করার একটা চাপ এসে থাকে। আমার কাছে ওই বইটা পড়ে ভিজুয়ালাইজ করাটা সেই সময়টা খুব ইম্পর্টেন্ট।
আমি ভিজুয়ালাইজ করি আচ্ছা তাহলে কি হচ্ছিল ওই সময় তার তো যখন একটা ক্যারেক্টারের উপর ধরো মাল্টিপল সোর্স থেকে তুমি সোর্স গুলো নিচ্ছে তারপরে তাতে তোমার ইমেজে ওই ক্যারেক্টারটাকে এরকম প্রথমে ধরে তো আকবরের 4-5টা বই থেকে তুমি সোর্স নিয়ে তারপরে সেই মানুষটাকে কল্পনা করে তারপরে তারা বলে তো তাহলে এতগুলো সোর্স কিন্তু তার মধ্যে এত ভেরিয়েশন তাহলে সেই মানুষটা তোমার মাথায় কল্পনাতে কিভাবে আসবে যখন তাকে নিয়ে তুমি কম এটা তো ভেতরে ভেতরে একটা কিছু ওয়ারিং এর প্রবলেম হবে ওটা হয়ে যায় অটোমেটিক ওটা ঠিক আমি এক্সপ্লেন করে বোঝাতেই পারবো না। হ্যাঁ এটা আমিও অনেকবার জিজ্ঞেস করেছি ওকে আলাদা করে ও কোনোদিন এক্সপ্লেন করতে পারে না। পার্সোনালি বোঝাটা তো প্রচন্ড হ্যাঁ আর একটা জিনিস প্রেমাসিসের ব্যাপারে এখানে আমি বলে দিই প্রেমাসিস কিন্তু এই ঐতিহাসিক ফিগারকে মানুষ হিসেবেই দেখে তো এটা একটা সুবিধা মানে খুবই মানুষ এর মতো করে দেখলে এটা সুবিধা। তবে হ্যাটস অফ টু ইউ, এত ভার্সেটাইল সাবজেক্ট নিয়ে তুই হ্যাঁ ওটা আমারও মনে হয় একটু ডোপামিন হাই একটা জিনিস আমি এটা যদিও বিশ্বাস করি না কিন্তু যে এই যে অভ্যাস আমার বদ্ধমূল ধরনের প্রেমাশিসদের বাড়িতে তন্ত্র সাধনা করে হতে পারে না আচ্ছা এবার কি আমরা একটা পরের পার্টে যাই কিন্তু তার আগে একটা ছোট্ট বলে রাখি এই যে জাস্ট মানে এতক্ষণ ধরে কথা হচ্ছিল প্রিপারেশন নিয়ে কয়েকজনের নাম না বললেই নয় যারা কন্টিনিউয়াসলি সন্দেশের পেছনে থাকে। রণ, আকাশ, সৌরভ, সায়নদা, আর একজন আসতে পারেনি আজকে তার সে পুরো এডিটটা করে তার নাম সুনন্দ পাল এখন রেডি হচ্ছে আর আমাদের সঙ্গে আছে অভিষেক ও আমার সঙ্গে অনেক হয়ে যাচ্ছে আর সন্দেশের একদম শুরু থেকে যারা এই সমস্ত মানুষদের তারা এটা হ্যাঁ সত্যি এদের নাম না বলে এরা না থাকলে কিচ্ছু হতো না। আমাকে দেখার জন্য আসি কিন্তু তোমাদের তো দেখতে পাই রোনোকে দেখতে পাই না দেখতে পাই না আমরা খুঁজি কোথায় গেল রে ভাই বারবার রমন নাম করে কারণ রমনগর ক্যামেরাটা আমার ক্যামেরার পেছনে থাকে অয়ন আর ওই সাউন্ডের যখন যখন প্রবলেম হয় কমেন্টে এবার থেকে তোমরা ডিরেক্ট গালিটা ওদেরকে দিতে পারো ওদের জন্যই হয়। লাইভে করছি লাস্টে একটা মার দেবার আমরা রাখবো প্রোগ্রাম আছে বলে মারা যাবে হচ্ছে মূলত তোরটা করে সৌরভের ক্যামেরাটা ফাইনালি হ্যাঁ প্রশ্ন আছে তুমি সম্ভবত কোনো পডকাস্টে মানে তুমি গল্প লিখছিলে এরকম সামথিং লাইক দ্যাট তো সেটা শোনা যাবে এক মিনিট খুব ভালো গল্পটা সবাইকে বলি এই লোকটা হি ক্যান রাইট ব্রিলিয়ান্ট মানে একটা গল্প সত্যি গল্পটা ব্রিলিয়ান্ট একটা গল্প আর আমি তারপর থেকে ওকে বলেই যাচ্ছি যে লেখ ও লিখছে না এবার এর জন্য আমার মনে হয় মানে সবাই মিলে ওকে একটু বলা উচিত আমরা পড়তে পারবো নাকি ওটাও তোমরা ওটা আপাতত ম্যাগাজিনে পাঠানো হয়েছে প্লাস কয়েকটা অ্যাওয়ার্ডের জন্য না কিন্তু ওকে আরো বেশি লেখা উচিত ওকে ভালো জিনিস অল্প থাকাই ভালো তুমি সেটা না তাই বলে একটা গল্প লিখে তারপরে বলে যাবো আমাকে দারুণ লিখেছি আমাকে শুভাঞ্জন বলছে দারুণ লিখেছো অনেকেই যারা যারা পড়ছে তারপরে আমি অন্যকে এসে সন্ধ্যা চাচ্ছে ওরাও এরকম শুনেছি যে একটা শর্ট ফিল্ম লিখে নোবেল পেয়ে গেছে কেউ না এরকম হলে সম্ভব নাকি একেবারেই হ্যাঁ হতেও তো পারে সেরকম যারা কালজয়ী কিছু লিখে দেয় বই থেকে আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে হিউম্যান কানেকশনটা যেন আমরা রাখতে পারি তা না হলে পরে তো একটা বইয়ের আমি সামারি দিয়ে দিলাম আমার নোটগুলোকে ল্যাপটপে ঢুকে দিলাম ওটাকে কোনো একটা ভালো এআইতে দিলে পরে ও পডকাস্ট বানিয়ে দিয়ে দেবে বই থেকে এই 1 বছর আগে থেকেও আমি কন্টিনিউয়াস সব শুনেছি তাও কিন্তু পুরো এত পজিটিভ এনার্জি একদম ভালো কন্টেন্ট এত কিছু থাকে আমার নিজের লাইফকে চেনে করে দিয়েছে আমার নিজের লাইফে 1 বছর আগে আমি যেটা ছিলাম আমি আজকে নেই আমি সেটা চেঞ্জ করেছি এবং সেই জ্ঞানটা আমার হয়তো কোথাও কি পড়েছি বা কি শুনেছি সেটার জন্য বড় মানুষ হিসেবে চেঞ্জ হতে পেরেছি এটা বিশাল হামলিং এক্সপিরিয়েন্স এর জন্য বইটাকে আমার তো মনে হয় একটা প্ল্যাটিং দেওয়া উচিত আমার কিন্তু যেটা হচ্ছে আমার পাশাপাশি বোধহয় ক্রিকেট সাথে একটু সংযুক্ত করেছে আমাদের থেকে প্রচুর খুবই ভালো
কলকাতা আসার পর বইটেক থেকে নতুন দুজন বন্ধু রয়েছে প্রেমাশিসদাকে দেখলে অনেক মোটিভেশন পাই, তাড়াতাড়ি বই পড়ার, আরো ভালো ভালো বই খুঁজে বের করার একটা তাগিদ তৈরি হয়েছে। কারণ কাউকে বই রেকমেন্ড করে এত আনন্দ পাইনি আগে। বইটেক থেকে লাইক মাইন্ডেড বন্ধু সবচেয়ে বড় পাওয়া। বায়োলজি নিয়ে বই তো পড়ে শেষ করা যায় না, তাও নিউরোবায়োলজি, বিহেভিয়ার অ্যান্ড জেনেটিক্স এই সব টপিকের আলোচনা বেশ বাস। দেখা যাক কতদূর কি করে। সোনালি ওরে বাবা, সোনালি মানে সোনালি হাতে লেগে। বড় ফেলে এখানে সোনালি লাগার কেউ আছে কিছু যদি আমি মিস করে যাই তাহলে প্লিজ জড়িয়ে নিও। বইটেক পডকাস্টের সবচেয়ে প্রিয় মুহূর্তগুলোর একটা হলো প্রেমাশিসদাকে যখন কমেন্ট সেকশনে প্রশ্ন করা হয়েছিল তার না জানা নিয়ে কোনো একটা বিষয় নিয়ে, তিনি তার উত্তরে প্রকৃত বিনয়ের পরিচয় দিয়েছিলেন। সেই সময় থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এই পডকাস্টকে জীবনে রাখবো, এগিয়ে চলুন। তুমি খুব ভালো। থ্যাংক ইউ। সাজেশন লিখেছেন তো কি আমরা আর কি করা যায় সেটাও। একজন গৃহবধূ হিসেবে আমার জীবনে স্বামী সন্তানের বাইরে সেরকম নিজের দুনিয়া নেই বললেই চলে। তাই জীবনে খুব ভালো মানে যাদের অনেক কিছু অর্জন করতে পারি এই মানুষগুলোর দেখা পাই না বললেই চলে। আজ এখানে এসে অনেক মানুষের সাথে মিশতে পেরে এতটাই সমৃদ্ধ হয়েছে ভাষায় বোঝাতে পারবো না। তার উপর পাওনা হলো বইটেক ক্লাবে জয়েন করার সুযোগ। তাই সত্যি মন থেকে আপনাদের প্রয়াসের কাছে কৃতজ্ঞ। এগিয়ে চলুক বই পড়া আড্ডা দেওয়া অর্পিতা। কি অর্পিতা? সুন্দর। বইটেক একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে আসি 55 টাকা দিয়ে যেখানে আমি 55 টাকা দিয়ে মেম্বারশিপ নিয়েছি। 59 আমি লিখেছি 59 সরাসরি 4 টাকা করে। এই রে impact is huge. Had spent quality time alone during listening to বইটেক. Learned a lot. Thank you, সৃজন। ফোন নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ সৃজন। ধন্যবাদ। বইটেক আমার প্রশ্নকে প্রশ্ন করতে শিখিয়েছে, আরো জেনে কি করে নম্র থাকা যায় শিখিয়েছে। জেনজি হয়েও লং ফরম্যাট কন্টেন্ট কনজিউম করার হ্যাবিটটা তৈরি করছি। আচ্ছা তুমি ভালো। আমিও হ্যাঁ। বইটেক চিন্তা ভাবনার পরিসরের ব্যাপ্তি ঘটিয়েছে। বইটেকের মাধ্যমে বই পড়ার ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেয়েছে। আর সব থেকে বড় কথা, আমার পকেট গড়ের করতে বইটেকের অবদান অস্বীকার্য। বইটেকের বিজয়কে তো উঠতে থাকুক, বলো সবাই বইটেকের জয়। থ্যাংক ইউ। বইটেক স্বপ্ন সবসময় সত্যি হয় না, তবে আজ হঠাৎ এই বিকেল 5টা নাগাদ বাস্তবটা পেয়ে দারুণ উপভোগ করলাম। এই দিনটা বারবার আসুক। অনেক নেগেটিভিটির মধ্যে এই পজিটিভিটি আমার নিজের কাছে ও আমার আগামী প্রজন্মের কাছে খুব প্রয়োজন। বই থেকে সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ। এসবি কে গোপন নামে কে লিখেছে? হ্যাঁ, জায়গা ছিল। বইটেক থেকে জীবনের অনেক প্রশ্নের উত্তর পাওয়ার দিকে কিছু স্টেপ এগিয়ে যাওয়ার সুযোগ পাই। প্রেমাশিসদা অরুণবদাকে ব্যক্তিগত বিভিন্ন প্রশ্নের উত্তর চেয়েও শান্তি পেয়েছি। সেকেন্ডলি, আমি বহুদিন থেকেই একটা স্টাডি সার্কেল খুঁজছি, যেরকমটা আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিকেলের স্টাডি সার্কেলগুলোর মতো, যেখানে সবাই আইডিয়া নিয়ে কথা বলে, শুধু প্রয়োজন ভিত্তিক আলোচনা করে না। বইটেক ক্লাব তার শুভ সূচনা। হয়তো এটাই ল অফ অ্যাট্রাকশন। সায়ন পারিয়া। থ্যাংক ইউ। খুব ভালো। বই পড়াকে সেলিব্রেট করার জন্য ধন্যবাদ। 1, 2 বিভিন্ন বিষয়ে আলোচনা শুনে খুব ভালো লাগে, বিশেষ করে সাইকোলজি। 3 সাজেশন। 1 নিজেরাও যদি বিভিন্ন বই পড়ে আলোচনা করার সুযোগ পাই। 2 নিজেদের লেখালেখি করবার সুযোগ থাকলে ভালো হয়। লেখালেখি করার সুযোগ। সাথী চক্রবর্তী। ও এই যে ইংলিশ আবার। বইটেক হ্যাজ ওপেন্ড যথারীতি, তারপর শব্দটা আমি বুঝতে পারছি না, সরি, বলে দেবেন। হ্যাজ ওপেন কিছু একটা অফ বুক অ্যাডিকশন। কিছু একটা বইকে দিয়ে দেবে কি না এইটা তো একটু পড়া যাবে প্লিজ। Poetry has opened avenues of book addictions. Once an avid reader, nowadays I hardly get time to sit for at least half an hour to read a book. Biotek replenishes that unfulfilled wish of mine. History and epic have always been the loved topics for me in terms of reading. That has been fulfilled
fulfilled as well. Thank you. বই থেকে গুরুত্ব আমার জীবনে এরকম রচনা লিখতাম ছোটবেলায়, বই থেকে গুরুত্ব আমার জীবনে। বই থেকে আমার অনেক কিছু শেখা হয়েছে এবং আমি আশা করি পরবর্তীকালে আরো অনেক নলেজ নিতে পারবো বই থেকে, থ্রু বই থেকে। দুই, বই থেকের যে প্রবণতা রয়েছে সমস্ত বিষয় নিয়ে একটা কোনো একজন ডাক্তারবাবু লিখেছেন বোধহয়, ও ডিটেল আলোচনা করবে, সেটার ইম্প্যাক্ট ইজ হিউজ আমার লাইফে বলি। Also a source of information as far as the non-fiction is concerned, and someone who always preferred fiction otherwise. এরকম একটা কালি দেওয়া চলো আমরা খুবই দুঃখিত। নেক্সট হচ্ছে মাল্টিটাস্কিং এপিসোডটা আমাকে হেল্প করেছে, যে মাল্টিটাস্কিং পসিবল নয়, এটা আমাকে আমার কাজে খুব হেল্প করেছে। পলিটিক্যাল ফিলোসফি নিয়ে আরো বেশি কিছু হলে ভালো হয়। এবার পলিটিক্যাল ফিলোসফি ঠিক আমারও এটা মতামত। এক্সপিরিয়েন্স, বই থেকে ইতিহাস, বিজ্ঞান, সমাজ, সর্বোপরি জীবনকে নতুনভাবে জানতে শিখেছি। ব্যক্তিগত বিষয়গত প্রয়োজনেও বই থেকের ইতিহাসের আলোচনা সাহায্য করেছে। হোয়াট আই ওয়ান্ট ফ্রম বই থেকে: এক, এইরকম সাধুসঙ্গ আরও বারবার হোক, আড্ডা সেগমেন্টটা বিপুলভাবে ফিরে আসুক, পুরোনো পার্টিকুলার বই ভিত্তিক আলোচনা হোক, স্প্রেড পজিটিভ নলেজ। ছোট্ট করে হয়ে যাচ্ছে, চোখের জলটা হচ্ছে ও দেখেছো আমি বলতে মিস করে গেছি। আর পড়বো যাও। অ্যাকশন বলো। আড্ডা সেগমেন্টটা বিপুল ভাবে ফিরে আসে। কে লিখেছে এটা? থ্যাংক ইউ। স্যার অ্যাকচুয়ালি আমি দেখেছি আলোচনাগুলো হয়, এগুলো যখন কিছু ভালো লাগছে না তখন হয়তো নাও ইচ্ছে করতে পারে সারাদিনের কাজের পর, তখন আড্ডাটা কিন্তু শুনতে বেশ ভালো। থ্যাংক ইউ। বইটাকে প্রায় শুরুর লগ্ন থেকে আছি, যখন সরকারি ব্যাংকের পরীক্ষার প্রস্তুতি নিতাম। সর্বভারতীয় স্তরের পরীক্ষা দেওয়ার সময় অনেক রকম হতাশা এবং প্রস্তুতি বিমুখ হয়ে পড়ার প্রবণতাটা কাজ করে। তো বইঠেক সেখানে যখন এলো, নলেজের পাশাপাশি নিজের পড়াশোনার মাঝেও অন্যরকম একটা আনন্দ, একাগ্রতা ও মনোযোগ দেবার প্রবণতাকে আরও বাড়িয়ে তুলেছিল আমরা। এটা ভীষণই কাজ করেছে। Boytek's impact on me: I have a lust for learning about history. After I got introduced to this platform, I first learned more about Mughal history, more than a school textbook. Then after more digging, I learned about the Delhi Sultanate and Bengal's impact on the subcontinent. I learned a lot from this channel, and thanks for refreshing my mind. যেটা চাই, বাঙালির পথ চলা 1946 থেকে এখনো পর্যন্ত, চাই এটা। ভারতীয় সিনেমা এবং তার সামাজিক প্রভাব, চাই এটা প্রথম থেকে। সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইটস ইনক্রিজিংলি এফেক্ট ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ, নেপাল এবং ইতালিতে। হ্যাঁ, ইতালি আছে না, চাই এটা। এটা নিয়ে আড্ডাতে হবেই। হ্যাঁ, অনেকক্ষণ বাদে একটা ভঙ্গি। আমি পিয়ানিকা, কোন্নগর থেকে এসেছি। আজকের অভিজ্ঞতা আমার জীবনের সম্পদ হয়ে থাকবে। বই ঠিক আমার জীবনে খুব পছন্দের এক জ্ঞানের ভান্ডার। প্রতি সপ্তাহে আমি অপেক্ষায় থাকি। এখানে এত বিষয়ের উপর অপূর্ব আলোচনা প্রতিনিয়ত আমায় সমৃদ্ধ করে চলেছে। প্রেমাশিসদার সহজ সরল বোঝানো আমার ভীষণ পছন্দের। অনুষ্ঠানটি আরো এগিয়ে চলুক। আমি বহু মানুষকে বই ঠিক দেখতে বলি, যাতে ভিন্ন মানসিকতার খোঁজ পায়। থ্যাংক ইউ, খুব ভালো। শেষ, সবাইকে একটা ধন্যবাদ। কিন্তু জোরে ক্ল্যাপ অভিষেকের জন্য। আরেকটা অন্যদের একটা জিনিস বলছি, যেটা হচ্ছে যে উত্তর দপ্তরের একটা গুপ্ত সংগ্রহ বলে একটা বই আছে, গুপ্তের নাম। তুমি যদি ওটা পারো,
উৎপল দত্তের গদ্য সমগ্র। ও আচ্ছা আচ্ছা, উৎপল দত্তের গ্রুপ থিয়েটারের উপর একটা বই আছে গদ্য সমগ্র। ওই বইটা যদি একটুখানি কখনো বইটাকে পড়া হয় তাহলে খুব ভালো লাগবে। গ্রুপ থিয়েটারের জন্য মানে করাটা খুব প্রয়োজন। এখানে আমার আরো কিছু বই যদি বলছি, যদি গ্রুপ থিয়েটার নিয়ে করতে হয় তাহলে গ্রুপ থিয়েটার নিয়ে আলাদা করে আমাকে একটু মানে আলাদা বই পড়তে হবে, কারণ এইটা পড়লে এটার মধ্যে একটা বায়াসনেস থাকে। ওই বায়াসনেসটার বাইরে গিয়ে পুরোটা বুঝে যদি করা যেতে পারে তাহলে করা যেতে পারে। যদিও রিসেন্টলি আমাদের খুবই একটা ইন্টারেস্ট হচ্ছে সিনেমার ইতিহাস নিয়ে একটা কিছু করবো। সিনেমার ইম্প্যাক্ট নিয়ে তো আমরা অনেক সময়তে কথা বলি আড্ডাতে, কিন্তু ইতিহাস নিয়ে একটা করা যেতে পারে, যেহেতু ওটা আবার আমার সাবজেক্ট, ওটা নিয়ে একটা আলাদা রকম ইয়ে করা যেতেই পারে। ওই সবগুলো ভাবছি একটু। বেশ, বাকি তো আর সাজেশনের মধ্যে কি থাকবে? যে কোনো অথরিটি বা গভর্নমেন্টকে ডাইরেক্ট টাকা দিতে হবে, এই কথাটা বলেছিলেন। তো আমি একটু নিজে কাজ করতে গিয়ে যেটা দেখছি যে এই জিনিসটা কিন্তু বর্তমানে ঘটছে, এবং আমি কোনো পলিটিক্যাল কথাবার্তা এখানে বলছি না, কিন্তু ঘটছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আর সবকিছু বাদ দিয়ে সাধারণ মানুষের এটার প্রতি ইন্টারেস্টটা দিন দিন গ্রো করছে। এবং আমি কাজ করতে গিয়ে যখন মিট করছি তখন দেখতে পাচ্ছি মানুষ খালি এটা নিয়ে এসে কথা বলছে, এটা হয়েছে তো মানে জীবনের সব সমস্যা একদিকে, এইটা যেন তার অ্যাকাউন্টে ঠিকঠাক ঢুকে যায়। মানে এটা নিয়ে আমি বুঝতে পারছি যে এত লোক এটা চাইছে কেন, মানে এটা কি মানে সত্যি এই যে সলিউশনটা উনি দিচ্ছেন এটা কি সত্যি ইকোনমিকে এগোবে কোথাও, নাকি পিছিয়ে যাবে পুরো মানুষ? কারণ এই ওরিয়েন্টেড চিন্তা ভাবনা হয়ে গেলে তো সত্যি খুব মুশকিল। সবাই যদি এই ওরিয়েন্টেড এসে কথাটা দেখ, এবার এখানে দুটো তিনটে জিনিস একসাথে কাজ করে, যে কেন এটার প্রয়োজন পড়েছিলেন। ইকোনমিস্টরা কেন বলেছেন যে লোককে টাকা তুলে দিতে হবে। সোশ্যাল সিকিউরিটির একটা বড় ভূমিকা আছে, যে যারা সমাজের একদম বটমে আছেন পুরোপুরি তাদের ডেভেলপমেন্টটা শুধুমাত্র তাদেরকে আরো কর্মসংস্থান করে দেওয়া তা দিয়ে হবে না। তাদের যে বেসিক রিকোয়ারমেন্টটা সেটা পূরণ করতে হবে। সেটা যদি সরকার পূরণ করে তাহলে ইকোনমিতে টাকা আসবে, তখন তুমি ব্যাংকে আছো, ইকোনমিতে যত টাকা আসে তত সাইকেলটা মুভ হয়। এবার তারপরে দেখা গেলো আচ্ছা বটম অফ দ্য পিরামিড দিতে হবে, কিভাবে দেবো, কিভাবে বুঝবো আমি যে বটম অফ দ্য পিরামিড কে আছে? যেমন রেশনের ব্যাপারটা আছে না, বিপিএল এর রেশন দেওয়া হয়, সেটা আলাদা ইকোনমিক হলো যে ওভাবে চুজ করে দিলে পরে এই চুজ করতে যতটা মানে সিলেক্ট করতে যতটা খরচা হবে সরকারের, সবাইকে দিয়ে দিলে তার থেকে কম খরচা হবে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা এখানে যারা রয়েছে, যদি আমরা শিক্ষিত মধ্যবিত্ত যে সমাজটা আমাদের, এবং শুধু আমাদের দেশে না, যেগুলো ডেভেলপ কান্ট্রি দেখলে দেখা যাবে শিক্ষিত মধ্যবিত্ত সমাজই কারিগর শিখিয়ে নিয়েছে। তো তাদের যদি আমাদের দেশে একটা মধ্যবিত্ত হতে গেলে যে ইনকামটা লাগে, ধরুন একটা খুব ছোট একটা ফ্ল্যাট, যদি একটা হুইলার প্লাস সামান্য সেভিংস, হ্যাপি লাইফের জন্য যা লাগে, তার জন্য যা ইনকাম লাগে, সেই ইনকামের থেকে হয়তো মেবি 10% কি 5% এই স্কিমের থ্রু দিয়ে দেওয়া হয়। তার জন্য যদি এতটা লোকের প্লেস থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের প্লেসের মানে আমাদের মানে এতটা পার্সেন্টেজ অফ পপুলেশন এতটা খারাপ অবস্থায় রয়েছে যে ওইটাও তাদের কাছে একটা অ্যাসপিরেশনের জায়গা। সুতরাং সেটা হচ্ছে আসল রিয়েলিটি, এটা আমরা তো বুঝতে পারছি। এটা ওয়ান নম্বর হচ্ছে যে এই আয়ারল্যান্ডে একটা আই থিঙ্ক অ্যারাউন্ড 70s একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট হয়েছিল। আয়ারল্যান্ডই মনে হয় 3 দিন না একদিন পুরো মানে দেশ সদস্য হচ্ছে কান্নাকাটি, এবং 3 লাখ 4 লাখ লোক, সমস্ত মানে যে মানে মহিলা তারা বলেছিল যে আমরা একদিন কোনো কাজ করবো, মানে কোনো কাজ করবো না, মানে কোনো কাজই করবো না। মানে ঘরের থেকে আমার মা, মানে আমি ঘরের যারা হাউস ওয়াইফ থেকে শুরু করে ডোমেস্টিকের প্লাস কর্পোরেটে সবাই কেউ কোনো কাজ করেনি। তো ওরা একদিনে পুরো ইকোনমিটা পুরো স্টপ হয়ে গেছে। মানে সেখান থেকে বলা যায় যে একটা মহিলা যারা মানে উইথাউট এনি ওয়েজ যারা ঘরে যারা কাজ করছেন তাদের অ্যাকচুয়ালি জিডিপিতে কতটা কন্ট্রিবিউশন সেটা কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা থেকে বোঝা যায়। তো এই যে যেটাকে আমরা বিভিন্ন সময় ভিক্ষা বা বলে এরকম একটু খোরাক করি, সেটা অ্যাকচুয়ালি তাদের প্রতি একটা অনারারিয়াম যে তাদের টুয়ার্ডস দেয়ার কন্ট্রিবিউশন টু দিস জিডিপি অফ আওয়ার কান্ট্রি।
তো এটা একটা ওয়ে অফ থট হতে পারে। প্লাস পরিকল্পনা বইটা তো আমি কলকাতা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট বিভিন্ন দেশে করেছেন, তো তো কেনিয়া থেকে শুরু করে ইভেন সাউথ আমেরিকা, আরবে মনে করেনি তো বাংলাদেশ, তো এটাই এটুকুই আমার। যেরকম অমর কোষের পলিসি সেটা মিড ডে মিল হয়ে আমাদের দেশে ঢুকছে, খাবার দেবে বলছিল না, একদম ফুড দাও, ফুড দাও, তোমাদের এডুকেট করতে হবে। আমার সব টাইম আপনার বলে গেলে তবেই দেবে, মানে ওটা স্কুলে তবেই দেবে, না হলে কিন্তু হবে না, মানে স্কুলে যাওয়াটাও হলো প্লাস। হ্যাঁ, মানে আমি এটাও দেখছি স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা যেটা বাড়ছে, গভর্নমেন্ট স্কুল এখন স্টুডেন্টের সংখ্যা কমছে এবং আস্তে আস্তে যারা পড়ছে তারা ভাবছে স্কুলে যাবো কারণ মিড ডে মিল দেবে। এটা একটা আইডিয়া সেটাই আইডিয়া আছে। আগের ক্লাসগুলো করলো না, পিসিবির জন্য গেল, তারপরে একটা ওটা তো ইমপ্লিমেন্টেশন। দেখা যাচ্ছে এই বছরের সার্ভেতে পেপারে দেখেছিলাম যে ক্লাস 9 এ যতজন স্টুডেন্ট উঠেছে, 9 মানে তো আমরা 10, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যখন বোর্ডের এক্সামটা এসেছে তখন মানে 2 lakhs মতো কমে গেছে। বিকজ অফ দ্যাট ওই যে একটা কি আইপ্যাড না কি একটা দিবে, মোবাইল কিছু একটা এটা দেওয়ার দিচ্ছে, ওদের ক্লাস 9 এ দিচ্ছে পড়াশোনার জন্য, কিন্তু ওইটা পাওয়ার জন্য তারা যাচ্ছে। আর সার্ভে করে দেখা যাচ্ছে ওটার জন্য যাচ্ছে। এবং দেখা গেছে গ্রামগঞ্জে মানে এই যে 2 লাখ সামথিং যে ড্রপ আউট হয়ে গেল, মাধ্যমিক দিল না, তাদের মধ্যে মেজরিটি অফ মেয়েরা যারা বিয়ে করে ফেলেছে, আর দ্যাট মানি তাদের পেরেন্টসরা বা যে কোনো এতে দেখা যাচ্ছে বিয়ে খরচা করেছে। তো তাহলে এই যে ওমেন মানে হ্যাঁ করার চেষ্টা করা হচ্ছে বা মেয়েদের যে অনেক কিছু এগোচ্ছে, এই জায়গাতে মানে কোথাও আমাদের না ওই বাড়িটাও একটা ইনভলভ আছে, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা ইনভলভ আছে, দিয়ে দিতে হবে। এই যে স্কিমটা রয়েছে, হ্যাঁ, স্লিপ আর উপশ্রী, এটা হচ্ছে কি হায়ার সেকেন্ডারি কলেজে ভর্তি হয় তাহলে 25,000 টাকা পাবে। এরকম তো অনেক স্কিম আছে, আমি বলছি লাগছে না, কাজে লাগছে না, মানে এটা নিয়ে আলোচনা করলে তো অনেক ইয়ে হবে। আমরা স্পেসিফিক দাঁড়িয়ে অ্যাকচুয়ালি আমরা পাবলিক পলিসিতে বলি যে 3টে স্টেপ আছে যে কোনো জিনিসের এফেক্টিভনেস বোঝার। প্রথম হচ্ছে ইন্টেনশন, যে গভর্নমেন্ট চাইছে কি এটা তারা করতে, গভর্নমেন্ট যে পলিসি মেকার তার ইন্টেনশন যদি কোনো ক্ষেত্রে শুধু ভোট পাওয়া হয় সেটা একদম আলাদা হতে পারে, কারো ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন্টেনশন হতে পারে, কারো ক্ষেত্রে লোকের কাছে এই টাকা পৌঁছে দিয়ে ইকোনমিটাকে একটু সচল করা ইন্টেনশন হতে পারে। ইন্টেনশনটা প্রথম স্টেপ, সেখানেই অনেক কিছু ভুল ঠিক হতে পারে। সেকেন্ড স্টেপ হচ্ছে পলিসি। ইন্টেনশনটা হলো ওই ইন্টেনশনে আমি কোন পলিসির দ্বারা নিয়ে যাব লোকের কাছে, সেখানে ভুল থাকতে পারে। থার্ড স্টেপ হচ্ছে ইমপ্লিমেন্টেশন। মিড ডে মিলের ক্ষেত্রে কি হচ্ছে, ইন্টেনশনটা ঠিক ছিল, পলিসিও ঠিক ছিল, ইমপ্লিমেন্টেশন এসে ঝামেলা হয়ে গেছে অনেক জায়গায়, যে ওকে আসছে শুধু মিড ডে মিলের সময় খেয়ে চলে গেছে, তো ইমপ্লিমেন্টেশনও ঝামেলা হতে পারে। তো আমরা যখন একটা পাবলিক পলিসি প্রজেক্ট বা প্রোগ্রাম করতে যাই, আমরা 3টে লেভেলেই চেক করি, যে প্রথমে হচ্ছে ইন্টেনশনটা গভর্নমেন্টের কি, সেকেন্ড হচ্ছে সেই ইন্টেনশনটা এই পলিসি দিয়ে পূরণ হতে পারে কি না, তারপরে হচ্ছে যে যদি এই দুটো ঠিক থাকে তাহলে ইমপ্লিমেন্টেশনের জন্য ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা। যদি 3টে ঠিক থাকে তবেই একটা ইন্টেনশন ফাইনালি গিয়ে রেজাল্ট দেয়, তা না হলে দেয়। এটা সমস্ত দেশের সমস্ত পলিসির ক্ষেত্রে একই, এটা আমরা শুধু ওয়েস্ট বেঙ্গল, শুধু ইন্ডিয়া, শুধু এশিয়া বলে লাভ নেই, এটা সারা পৃথিবীর ক্ষেত্রে একই জিনিস। আমি আপনাদের জন্য দিলাম এটা, আমি হ্যান্ডক্রাফট নিজে তৈরি করি, ছবি আঁকি ছোটবেলা থেকে। এটা ঘিয়ের বোতলে বানানো না, আচ্ছা বাহ, ইট ইজ লাইক দ্যাট। এটার ভেতরে ওই আর্টিফিশিয়াল যে মোমবাতিগুলো আসে, দিলে সাইড থেকে লাইটগুলো বেরোবে, পরে ভালো লাগবে। এটা আমার তরফ থেকে ওইটা একটি গিফট। থ্যাংক ইউ। আমি তো জানতাম না এতজন আসবেন, সরি আর একটু জাস্ট মিষ্টি মুখ। রেখে দিচ্ছিস সবাই তবে আড্ডা ব্যাপার হ্যাঁ, 8টার পরে কথা ছিল। হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? একটা জিনিস শুধু বলি, 8টায় আমরা নেক্সট এপিসোড থেকে একজন করে সেলিব্রিটি গেস্টও ইনক্লুড করবো, ঠিক আছে? সেখানে সুবন্ধন ব্রহ্মজিৎ থাকবে, তারপর অন্য এপিসোড সিরিয়াস ডিসকাশন হয় না, কখনো কখনো মানে ওনাকে একটু স্টিফ লাগে আড্ডা দিতে। সবাইকে একটা সিক্রেট বলি, আমি
ছোটবেলা যখন প্রেমাজিৎকে চিনতাম সব চিরকালই খুব সিরিয়াস, খুবই মানে, আর আমাকে তো দেখে বুঝতে পারছেন আমার মধ্যে সিরিয়াসনেস খুব কম। এবার ওকে আমি অনেক কষ্টে, হ্যাঁ, গত 1.5 বছরে অনেকটা হাজির করতে পেরেছি, কিন্তু এখনো পুরোটা করতে পারিনি। আই এম অন দিস প্রজেক্ট। আমি এই প্রজেক্টে বলছি কি যে আপনি যে মানে খুব অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছেন, তো মাঝে মাঝে একটু লেগ পুল করছে, তা উনি একটু ইজি করে গেছেন, উনি কিন্তু এখন আসছে আসছে ওইটাই কিন্তু অরিজিনাল, ওই যে স্টিফনেস তাহলে কি ডিসাইড করবেন? আমার মনে হয় আড্ডার জায়গাটাতে মানে আমার মনে হয় প্রেমাজিৎ আরেকটু খুলবে। আমার পার্সোনালিটিটাই অমনি হয়ে গেছে একটাখানি। বাড়িতেও আমাকে আমার ভাইজি একবার ও পেইন্ট করে আমাকে ছবি এঁকে দিয়েছিল যে তোমার পার্সোনালিটিটা হচ্ছে এরকম, কেউ কিছু কথা বললে পরে ও তুই এটা জানিস না, বলছি বলে নেক্সট 1 hour। এটা শুধু বৈঠকের জন্য নয়, দ্যাট ইজ মাই আইডিয়া অফ আড্ডা। তো আমার মেয়েও এটাতে বোর হয়, এনজয় করে, বউ তো খুবই বোর হয়। খুব হলো বন্ধু কোনো যদি কোনো রকম প্রয়োজনে আমি আসতে পারি, সেটা একটু পড়াশোনা সংক্রান্ত বা ঘোরা সংক্রান্ত, যেটা আমার নিজের আমি সবসময় সাহায্য করতে পারি। আমাদের নিজেদের এখন একটা ফ্যামিলি না আমরা একটা মাঝে মাঝে কোনো এইটা মার্চেন্ডাইজ হিসেবে আসবে, দেবো আমরা। পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার মধ্যে যাবে। তাহলে আমরা এখানে আজকে সবার সমাপ্ত উঠতে হবে, অনেকক্ষণ হলো। তোমরা কিন্তু মাসে একটা করে করা উচিত বলে আমার মনে হয়। আপনাদের কি মতামত? মাসে একটা করে আড্ডা দিলে তো ভালো। বড় জায়গায় করা উচিত, আরো কোনো যারা খোলা জায়গায় করা নেক্সটটা নেতাজি ধরে হোক, নেক্সটটা নেতাজি ধরে হোক। ভিটামিন ডি হয়ে গেছে সবার। বলো শারদ দা, আজকের এই অ্যাফিলিয়েন্সটা পূর্ণাবতা কমন টেবিলের একটা পার্ট প্লে করে, আর এক্সপার্টের পার্টটা চরিত্র। এবার কিছু ক্ষেত্রে এখন না পারে সবসময় সমস্যাটা হচ্ছে তোমার হচ্ছে না, কিছু ক্ষেত্রে বিনোদন যখন এসেছিলেন তখন তুমি চলে গেছিল আর বিভাগের হচ্ছে স্পেশালিস্ট। এইরকম কিছু স্পেশালিস্ট এপিসোডও কিন্তু এটা আমাদের ইচ্ছা আছে, আমরা চেষ্টাও করি সবসময় পেয়ে উঠি। বলছেন কলকাতার ইতিহাস আমার মনে হচ্ছে এইরকম স্টুডেন্ট ডিপার্টমেন্ট কাজ করছে না, তাকে দেখে তুমি যদি করছেন জায়গায় আসলে দেখে দাও এইরকম স্বাধীনতা রিলেটেড হোক বা হোক সোশ্যাল সায়েন্স হোক, এই রিলেটেড স্পেশালিস্ট লোককে ডেকে আমরা একটা সেকেন্ড করতে আমরা এখানে আমাদের এটা আমি বলে দিই শুধু তুমি বুঝলি তোমার সবাইকেই বলছি যে যেহেতু ক্লাবটা ফর্ম হয়ে যাচ্ছে, এরকম গেস্টের সাজেশন তোমাদের কাছ থেকে যদি আসে, আর সেই সাজেশনের মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে তুমি ধরো যে ফিল্ডে আছে মোটামুটি জানো যে কারেন্ট আছে একেবারে, কিছু ক্ষেত্রে কিন্তু একাডেমিক্স যেমন সিমনি আলোচনা করছেন সঞ্জয় আসবে না সমান, কিন্তু আমি আমাদের সার্কেল অনুযায়ী হয়তো এমন স্পেশালিস্ট ইয়ং রিসার্চারদের কথা জানি যারা অ্যাকচুয়ালি অনেক বেশি এইরকম কিছু জিনিস না অবভিয়াসলি আজকাল মানে সমস্ত সেমিনার দেখি একই বছর সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আমাদের শোনার ইচ্ছে হয় একই কথা বলি। হ্যাঁ, সুতরাং এইটার ভালো লাগে না আমরা খুঁজি এটা, আমরা 2-1টা ট্রাইও করেছি, সবসময় যে সেটা খুব একটা সবাই দেখতে পাচ্ছেন এটা মনে কারণ সেটা আমাদের খোঁজার মানে খোঁজাতে খুব ঠিক করে হয়তো খুঁজে উঠতে পারিনি সেই জন্যে, কারণ 2-1জন যারা গেস্ট এসেছেন দীপ ছাড়া, অনুজেরটা একটা অন্য ধরনের ছিল, তাছাড়া আরও 2জন গেস্টকে আমরা বিভিন্ন সময় এনেছি অথার আর কি, সেটা খুব একটা আন্ডারওয়েলমিং এক্সপিরিয়েন্স। না মানে কথা বলতেও মনে হচ্ছে যে ইটস অ্যান আন্ডারওয়েলমিং এক্সপিরিয়েন্স, সেটা আপনার একটা এপিসোডে আপনাকে লাস্টের দিকে বলবো আপনি একটু হাল ছেড়ে দিয়েছেন মানে সেই জায়গাটা পৌঁছানোর। হ্যাঁ মানে যিনি ছিলেন আর কি বলা উচিত নয়, কিন্তু ওই পিরিয়ড অফ ইন্ডিয়ান হিস্ট্রি হিসেবে ওনার থেকে বেটার আমি বলতে পারতাম, কিন্তু বলতে পারছি না যেহেতু আমি হোস্ট ওখানে।
না তারপরে একটা অ্যাডভার্টাইজমেন্টের উপর একটা হয়েছিল। হ্যাঁ না ওটা কিন্তু আমার ভালোই লেগেছিল। আসলে সবাই কি যারা এক্সপার্ট সবাই খুব ভালো করে কথা বলে উঠতে পারে, এটা তো একটা আলাদা যে আপনার মনে হলো যে আপনি একটু হতে পারে, হতে পারে। ইয়ে হয়ে গেছে জিনিসটা তো আমরা আমরা 3-4 ঘন্টা রিসার্চ ওই এপিসোডটা রিপ্লেসিং প্রাইম মিনিস্টার যাক এবার একদম একটা শেষ অ্যানাউন্সমেন্ট করলাম। সেটা হলো যে আমাদের তো বৈঠকের সঙ্গে এখন বৈঠকটা শুধু বৈঠক হয়ে গেছে, কিন্তু সোল কানেকশনটা আমাদের একটা নিজস্ব ব্র্যান্ড। এবার সোল কানেকশনের থেকে আমরা একটা এক্সপিরিয়েন্স বলে একটা ট্যুর অর্গানাইজ করছি মেবি ইন দিস উইন্টার। সেই ট্যুরটা এরকম না যে জাস্ট একটা ঘুরতে যাও, ইট উইল বি অ্যান এক্সপিরিয়েন্স, ওই জন্য নাম এক্সপিরিয়েন্স। এবং সেটাতে আমার মানে জীবনে যতটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তার একটা রিফ্লেকশন থাকবে তার উপর। তো এটা আমি আপনাদের সবাইকে প্রথমে জানিয়ে রাখবো। এবার যদি আমরা কখনো এই ধরনের অ্যানাউন্স করি তাহলে ইফ ইউর ইন্টারেস্টেড এটা ওখানে কি ওই বাপের মতো গল্প হবে? কিসের মতো সব গল্পই হবে। শোনো আমি তোমাদের জন্মে কি গল্প বলবো, ওই গল্পটা যে মানে ঘুরে যে এক জায়গায় আসা এটা একটা অ্যাকচুয়ালি এটা একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সটা ক্যান চেঞ্জ এ পারসন, মানে তাহলে আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণে তোমাদের বারবার বলি সেটা আরেকবার বলি, সেটা সবাই মিলে বলবো। স্প্রেড নলেজ